নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিওগুলো ফলো করেন তারা জানেন আমি লেসন ওয়াইজ পরপর ভিডিও আপলোড করছি। আর আমার এই যেসব আলোচনা করি আমি সেই সব আলোচনার নোটস আমি এই চ্যানেলের মেম্বারদের জন্যে এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপলোড করে রাখি, যাতে মেম্বাররা সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন এবং স্টাডি মেটেরিয়াল হিসেবে রাখতে পারেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র একত্রিত করে আমি আলোচনাগুলো করি। আমি আজকের আলোচনা কোন ভাব থেকে কি বিচার করতে হয়, ভাব বিচার সম্বন্ধে আমি আলোচনা শুরু করব। আগের ভিডিওয়ে বলেছিলাম এক একটা ভাব ধরে আলোচনা পরে শুরু করব। তার আগে 12টা ভাবের মধ্যে দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাব থেকে কি কি বিচার করতে হয় সেটাই আজকের আলোচ্য বিষয়। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর আলোচনা কেমন লাগছে আপনারা লিখে জানান, সেটা আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আপনারা আপনাদের মতামত লিখে জানান। ভিডিও কেমন লাগছে, আলোচনা কেমন লাগছে, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যা কিছু ভালো খারাপ সমস্ত কিছু জানান আপনারা। আলোচনায় ফিরে আসছি। আজকের আলোচনা দ্বাদশ ভাবের কোন ভাব থেকে কি বিচার করতে হয়। প্রথমেই হচ্ছে লগ্ন ভাব বা তনু ভাব। লগ্ন ভাব থেকে শরীর, বর্ণ, আকৃতি, প্রকৃতি মানে লম্বা না বেটে, মস্তক, বলাবল, প্রকৃতি মানে গুণাগুণ, সুখ, যশ, প্রতিষ্ঠা, মান, রূপ, এগুলো বিচার্য। তনুভাব বা লগ্নভাব যে রাশিতে পড়বে ওই রাশির অধিপতিকে তনুভাবাধিপতি বা লগ্নপতি বলে, লগ্নাধিপতিও বলে। তনুভাব বা তনুভাবাধিপতির বলাবল অনুসারে মুখ্যত স্বাস্থ্য সম্বন্ধে বিচার করতে হয়। দ্বিতীয় ভাব বা ধনভাব থেকে ধন মানে ফিনান্স, সঞ্চিত অর্থ, চক্ষু, বিশেষ করে ডান চোখ, মুখ, বাক্য, কুটুম্ব, খাদ্যদ্রব্য, আত্মীয় স্বজন, দাঁত, বড় মামা ও মাসি, মৃত্যুতুল্য কেস, স্বর্ণ ইত্যাদি ধাতু, ক্রয় বিক্রয় ইত্যাদি বিচার্য। দ্বিতীয় বা ধনভাব যে রাশিতে পড়ে সেই রাশির অধিপতিকে ধনাধিপতি বলা হয়। এইভাবে প্রত্যেক ভাবাধিপতিকে জানতে হবে। এছাড়া অন্ননালী, স্বরনালী, মস্তিষ্কের নিম্নভাগ ধনভাব থেকে বিচার্য। এই যে আমি বললাম দ্বিতীয় ভাব থেকে বাক্য বিচার করা হয়, মানে তার বাক্যটা কিরকম হবে, এটা কিভাবে বিচার করা হয় সেগুলো আমি যখন এক একটা ভাব বিচার শুরু করব, দ্বিতীয় ভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা তখন বলবো। কুটুম্ব, কুটুম্ব ভালো হবে খারাপ হবে, কি হবে, কুটুম্বের কি বিচার হবে, সেগুলো আমি কিন্তু যখন ডিটেল আলোচনা শুরু করব তখন করব। এখন জাস্ট কি কি বিচার করতে হয়, কোন ভাব থেকে কি কি বিচার করতে হয় সেটা বলবো। এক একটা ভাবের বিচারের যে যদি আমি ডিটেল বলতে যাই সেটা একটা ভিডিওতে হবে না, বেশ কয়েকটা ভিডিও লাগবে। এই 20 মিনিট, 25 মিনিট বা 8 ঘন্টা 45 মিনিটের বেশ কয়েকটা ভিডিও লাগবে এক একটা ভাব আলোচনা করার জন্য। সেগুলো পরে করবো। আগে আমি স্টেপ বাই স্টেপ যেমন যাচ্ছি, এই ভাব বিচারের শুরু করলাম। আজ ধরা যায় কোন ভাব থেকে কি কি বিচার করা হয় সেটা দিয়েই শুরু করলাম। আচ্ছা, তৃতীয় ভাব থেকে বা সহোদর ভাব বা সহজ ভাব থেকে কনিষ্ঠ ভাতাভগ্নী, বিশেষ করে জাতক বা জাতিকার অব্যবহৃত পরের ভাতা, মানে আপনার জাস্ট ছোট, আপনি যদি বড় হন, যদি 3টে ভাই থাকে বা বোন থাকে, মেজো বিচার হবে তৃতীয় ভাব থেকে। বড়, মেজো, ছোট, ছোটর বিচার কিন্তু তৃতীয় ভাব থেকে হবে না, মেজর বিচার হবে তৃতীয় ভাব থেকে। আচ্ছা, নিকট যাত্রা মানে কাছাকাছি ভ্রমণ, ধৈর্য, দাসদাসী, প্রতিপালিত ব্যক্তি বা দাসদাসী, আশ্রিত ব্যক্তি, চেষ্টা, পরাক্রম, বলবীর্য মানে মনোবল, ধৈর্য, প্রতিবেশী, যোগাযোগ, স্কন্দ মানে কাঁধ সহ বাহুদ্বয়, এই কাঁধ সহ বাহুদ্বয়, হাত দুটো এই কাঁধ থেকে নিয়ে, ফুসফুস, নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদি বিচার্য।
চতুর্থ ভাব বা বন্ধু ভাব থেকে গৃহসুখ, মাতা বা জননী, সাধারণ সুখ, বন্ধু, বুদ্ধি, মন, বিদ্যা। চতুর্থ ভাব থেকে মূলত বিদ্যা বিচার হয়। দেবতার মন্দির, মসজিদ, গির্জা, হৃদয়, সুগন্ধি, বিলাসিতার উপযোগী দ্রব্যাদি, যানবাহন, গৃহ, ভূসম্পত্তি, যশ, মান সম্মান, কীর্তি, রাজ অনুগ্রহ, রাজার অনুগ্রহ, বর্তমান যুগে সরকারের অনুগ্রহ হবে, খনি, গোপন জীবন, হৃৎপিণ্ড ইত্যাদি বিচার্য। চতুর্থের সঙ্গে সপ্তমের সুসম্পর্ক হলে স্বামীর অবর্তমানে স্বামীর অফিসে স্ত্রীর কর্মলাভ হতে পারে, অথবা দেখা যায় স্বামী স্ত্রী একই অফিসে কর্মরত হবে। পঞ্চম ভাব বা পুত্রভাব থেকে সন্তান, বিদ্যা। বিদ্যা চতুর্থ ভাব থেকেও দেখতে হয়, পঞ্চম ভাব থেকেও দেখতে হয়। কিভাবে, কেন দেখতে হয়, কোন দিকটা দেখতে হয়, সেগুলো আমি বিস্তারিত আলোচনার সময় বলবো। আচ্ছা, তাহলে পঞ্চম ভাব থেকে সন্তান, বিদ্যা, বুদ্ধি, প্রতিভা, মন্ত্রণা, গুপ্ত মন্ত্রণা, দেবভক্তি, পুণ্যকর্ম, রাজ অনুগ্রহ মানে সরকারের অনুগ্রহ, প্রজ্ঞা, জ্ঞান, উদর, অন্ত্র, ভক্তি, প্রণয়, প্রতিষ্ঠা ইত্যাদি বিচার করা হয়। ষষ্ঠ ভাব বা শত্রু ভাব থেকে শত্রু, বাধাবিঘ্ন, রোগ প্রতিরোধ শক্তি, ক্ষত, শঙ্কা বা ভয়, ব্রণ, মৃত্যুর আশঙ্কা, বিঘ্ন, ক্লেশ, নাভি, মাতুল মানে মামা ও মাসি, বিশেষ করে ছোট মামা ও মাসি, জ্ঞাতিবর্গ, দ্যুতক্রীড়া মানে লটারি দ্বারা প্রাপ্ত অর্থ, মামলা মোকদ্দমা, নাভি, কোটিদেশ এইসব জায়গায় রোগ, জ্ঞাতি মামলা, পৃষ্ঠ মানে পিঠ, মেরুদণ্ড, চাকুরি বা দাস্যবৃত্তি। ষষ্ঠ স্থান থেকে কিন্তু চাকরি বিচার করা হয়। প্রতিরোধ শক্তি ও ব্যসন। এই ব্যসন শব্দের অর্থ হলো দুঃখ, পতন, বিপদ, অমঙ্গল, বৃথা চেষ্টা, বিনাশ, দুর্ভাগ্য, নীচ আচরণ, নেশা, অযোগ্যতা এবং কাম ও ক্রোধজনিত দোষ। এছাড়া মৃগয়া, দ্যুতক্রীড়া। দ্যুতক্রীড়া বলতে জুয়া খেলা, যে কোনো ফর্মের জুয়া খেলা, তাসের জুয়া হোক, ক্যাসিনোর জুয়া হোক, যে কোনো ফর্মের জুয়া খেলা। দিবানিন্দা, পরনিন্দা, বেশ্যাশক্তি, নৃত্য, গীত, ক্রীড়া, বৃথা ভ্রমণ, মদ্যপান, এগুলো হলো 10 প্রকার কামজ দোষ। এছাড়াও দুষ্টতা, দৌরাত্ম্য, ক্ষতি, দেশ, ঈর্ষা, প্রতারণা, কটূক্তি ও নিষ্ঠুর আচরণ, এগুলো হলো 8 প্রকার কোপজ দোষ। এই সমস্ত কুফলকে ব্যসন বলে। সপ্তম ভাব বা জায়া ভাব থেকে স্ত্রী বা স্বামী বিচার করা হয়, বিবাহের বিচার করা হয়, বিবাহিত জীবন, সাংসারিক জীবন, গমনাগমন মানে যাওয়া আসা বা যাতায়াত, বাণিজ্য, ব্যবসা, অংশীদার মানে অংশীদার নিয়ে ব্যবসা বাণিজ্য, জ্যেষ্ঠ ভাতার সন্তান, পদ প্রাপ্তি, সামাজিক ও কর্মজীবনে যে পদ পাওয়া যায়, নষ্ট দ্রব্য, মূত্রাশয়, বৃক্কোদ্দয় মানে কিডনি, কামজ ব্যাপার, তলপেট, প্রজনন যন্ত্র, পুচকি, শুক্র মানে বীর্য, স্ত্রী অঙ্গ অর্থাৎ ফিমেল অর্গানস ও বস্তি দেশ, তলপেটের অংশকে বস্তি দেশ, এগুলো বিচার হয় সপ্তম ভাব থেকে। অষ্টম ভাব বা নিধন ভাব থেকে আয়ু বিচার করা হয়, মৃত্যুর কারণ, মামলা মোকদ্দমা, জয় পরাজয়, ঋণ পরিশোধ, বন্ধন। বন্ধন মানে বাধা পড়া, মানে এক্ষেত্রে বন্ধন যোগ বলতে বোঝায় জেল হাজত হওয়া, এরকম। বাধা বিঘ্ন, ক্লেশ, অর্শ, পরাজয়, ব্যাধি, শোক প্রাপ্তি, লিঙ্গ ও গুহ্যদেশ, বিবাদ বিসম্বাদ, মৃতের সম্পত্তি লাভ, লাভ হবে না, সম্পত্তি, মৃতের সম্পত্তি লাভ হতে হতে হাতছাড়া হয়ে যাবে, সেটা ডিটেল বলার সময় বলবো কিভাবে বিচার করতে। মোটামুটি ভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি অষ্টম ভাব থেকে বিচার হয়। নিজের পরিশ্রমে বাড়ি, সাংসারিক ঝঞ্ঝাট, বস্তি প্রদেশ, গুহ্যস্থান, জেনিটাল অর্গানস, মূত্র ও রক্ত, বিরাট অট্টালিকা, মৃত ব্যক্তির সম্পত্তি, লটারি দ্বারা প্রাপ্ত অর্থ ইত্যাদি বিচার করা হয়। এছাড়াও আরো অনেক কিছু আছে। এই লটারি দ্বারা প্রাপ্ত অর্থের মধ্যেই অনেকগুলো ভাগ আছে, সেটা ডিটেল না বললে অসম্পূর্ণ হবে, ওই জন্য আমি জাস্ট মানে হেডিংটা দিয়ে চলে যাচ্ছি। এবার আসছি নবম ভাব বা ধর্মভাব। নবম ভাব থেকে ধর্ম, ভাগ্য, ধর্মানুষ্ঠান, তপস্যা, তীর্থযাত্রা, গুরুর অনুগ্রহ, গুরু লাভ, পূর্বজন্ম, দূরদেশে ভ্রমণ,
প্রাসাদ, শ্যালক, ভাতৃপত্নী মানে ভাইয়ের বউ, গুরু, পুরুদেশ, শাস্ত্রজ্ঞান, দেবালয়, পূর্বজন্ম, তীর্থযাত্রা, কোনো মতে পিতা, রক্তবাহী নালী, নারী সমূহ অর্থাৎ নার্ভস, উরু ইত্যাদি বিচার করা হয়। এখানে নবম ভাব থেকে পিতার বিচার নিয়ে দ্বিমত আছে। কোনো কোনো মতে নবম ভাব থেকে পিতার বিচার হয়, আবার কোনো কোনো মতে দশম ভাব থেকে পিতার বিচার হয়। কিন্তু নবম ভাব থেকে পিতার বিচার যদি করা হয় তাহলে নবমের সপ্তম অর্থাৎ তৃতীয় স্থান পিতা স্ত্রী অর্থাৎ মাতার বিচার করতে হয়, কিন্তু মাতার বিচার করা হয় চতুর্থ স্থান থেকে। সুতরাং মাতার স্বামীর বিচার অর্থাৎ পিতার বিচার চতুর্থের দশম স্থান থেকে করার নিয়ম। সুতরাং দশম স্থান থেকেই পিতার বিচার হবে। তবে যারা নবম থেকে পিতার বিচার করার কথা বলেছেন তারা তো আমার আপনার মতো মানুষ ছিলেন না, সাধারণ মানুষ, যে বই পড়ে শিখছি আমরা শুধু। তারা ছিলেন দিব্যজ্ঞানযুক্ত মনীষী। তাহলে তারা কেন নবম ভাব থেকে পিতার বিচার করার কথা বলেছেন? কারণ নবম ভাব হলো গুরুস্থান। নবম ভাব থেকে গুরুর বিচার করা হয়। পিতার চেয়ে বড় গুরু ইহ জগতে আর নেই। সেই জন্যকে পিতাকে স্বর্গ ধর্মের প্রতিরূপ হিসাবে বলা হয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি শ্লোকের মাধ্যমে। তাই পিতার বিচারে নবম আর দশম দুটো স্থানই দেখতে হবে, দুটো স্থানেরই বিচার করতে হবে। পিতার স্বাস্থ্য সম্বন্ধে বিচার করতে হবে নবম থেকে, এবং পিতার সামাজিক পজিশন, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, বাদবাকি যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি সব বিচার করতে হবে দশম স্থান থেকে। এটাই হলো সিদ্ধান্ত। আর দশম ভাব বা কর্মভাব থেকে কর্ম, চাকরি, ব্যবসা যাই হোক সমস্ত প্রকার কর্ম দশম স্থান থেকে। সপ্তম স্থান থেকে ব্যবসা বলেছি, তার দশম স্থান থেকে কর্ম বলছি। তার মানে কি ওখানে ব্যবসা এখানে কর্ম মানে অন্য তা নয়। কর্মের সঙ্গে কর্মটা কি ধরনের হবে, সপ্তমের সঙ্গে দশমের যোগ থাকলে ব্যবসার সম্ভাবনা বেশি থাকে। এগুলো আমি পরে আলোচনা করব। তো দশম ভাব থেকে কর্ম, মান সম্মান, রাজ্য, পিতা, পদোন্নতি, যশ, জীবিকা, উচ্চ পদ প্রাপ্তি, সন্ন্যাস, জানুদেশ, বাবার সম্পত্তি, কীর্তি প্রতিপত্তি, পদমর্যাদা লাভ, বিদ্যাজনিত যশ, বাবার টাকা পয়সা, পারিপার্শ্বিক অবস্থা, শরীরের হাড় ও মাংস ইত্যাদি বিচার্য। একাদশ ভাব বা আয় ভাব থেকে অর্থাগম মানে আয়ের বিচার করা হয়। লাভ, মিত্র, জ্যেষ্ঠ ভাতা ভগ্নী, মানে তৃতীয় থেকে বলেছিলেন আপনার জাস্ট পরেরটা, আর একাদশ থেকে আপনার জাস্ট ওপরে। আপনি যদি মেজ হন আপনার বড়, তখন তো বড় একজনই থাকছে। যদি ছোট হন, বড় মেজ ছোট তিনজন যদি থাকে, আপনি যদি ছোট হন তাহলে আপনার একাদশ থেকে জ্যেষ্ঠ ভাতা বলতে বড়জন হবে না, হবে মেজজন। আত্মীয় স্বজন, শান্তি, পুত্রবধূ, জামাতা, বস্তুলাভ, জ্যেষ্ঠ ভাতাভগ্নী, মিত্র, আয় এবং জেল ও হাসপাতাল বিচার হয় একাদশ থেকে। আবার দ্বাদশ থেকেও হাসপাতাল বিচার হয়। দুটো কম্বাইন করতে হয় গ্রহের অবস্থান, দৃষ্টি ইত্যাদি অনুযায়ী, সেই হিসাবে করা হয়। এছাড়া জঙ্ঘা, শনির রক্তবহ স্রোত, পায়ের নলা, হাঁটুর পর থেকে পায়ের মাঝখানের অংশ, এগুলো বিচার হয় একাদশ থেকে। দ্বাদশ ভাব বা ব্যয় ভাব থেকে ব্যয়, বাম চোখ, ভোগ, রাজদণ্ড, দূরদেশ ভ্রমণ, শয্যা সুখ, দাতৃত্ব, শয়নাদি সৌখ্য, শয্যা বা শয়ন সুখ, অধঃপতন, বৈরী, ক্ষতি, কারাবাস, রাজদণ্ড, গুপ্ত শত্রু, বিদেশ ভ্রমণ, পদোদয় মানে পায়ের পাতা দুটো বিচার হয় দ্বাদশ থেকে। নিদ্রা, হাসপাতাল, জেল, ছোট ভাইয়ের কর্মস্থল, নিজ কর্ম, জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, গৃহত্যাগ, গোয়েন্দার কাজ, পশু ব্যবসা ইত্যাদি বিচার হয়। এখানে একটা কথা বলি, একাদশ থেকেও জেল ও হাসপাতাল আছে বলেছি, আবার দ্বাদশ থেকেও জেল ও হাসপাতাল বলেছি। এখানে ভাব অনুযায়ী বিচারে কিন্তু দ্বাদশ ভাবটাই মূল ধরতে হবে। একাদশ থেকে যদি এই সব জেল হাসপাতাল কারো গ্রহের সম্বন্ধ হয় তখন একাদশের পজিশন আসবে। আমি যেটা পেয়েছি নোটসে, আমি শিখেছি যখন, সেই অনুযায়ী আমি দিলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম আর কি। একাদশ থেকেও বলেছি, দ্বাদশ থেকেও বলছি, কিন্তু বাস্তবে আমি দেখেছি আমার এত বছর 28-29 বছর হয়ে গেল আমি এই লাইনে রয়েছি, অ্যাস্ট্রোলজার হিসাবে প্র্যাকটিস করছি। দ্বাদশ থেকে কিন্তু হাসপাতাল যাওয়া, কোনো কারণে হাসপাতাল যেতে হলো, রোগাক্রান্ত হয়ে, এইগুলো কিন্তু দ্বাদশ থেকেই বোঝায়। একাদশ থেকে কিন্তু খুব একটা পাইনি আমি, এটা আমার অভিজ্ঞতা দেখেছি। কিন্তু আমি যখন এখানে আপনাদের মানে টিউটোরিয়াল দিচ্ছি,
যা আছে আমি যা পড়েছি সবটাই দিতে হবে। এবার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সেটাকে আপ টু ডেট করে দিতে হবে। আমাদের শেখানো হয়েছিল জেল হাসপাতাল কিন্তু মূলত দ্বাদশ থেকে হলেও একাদশে কিছুটা প্রভাব থাকে, অন্যান্য অনেক কিছু ব্যাপার আছে, গ্রহ সংযোগ, নক্ষত্র, দৃষ্টি সব কিছু দেখতে হয়, কিন্তু দ্বাদশের সঙ্গে হলে ডিরেক্ট সম্বন্ধ পাওয়া যায়, একাদশের সঙ্গে কিন্তু ইনডিরেক্ট সম্পর্ক। এছাড়া 12টা ভাবের প্রত্যেক ভাব থেকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিচার হয়। আমি তো কয়েকটা করে বলেছি, অর্থাৎ এক একটি ভাব আমাদের দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করে, এবং সেই সব অঙ্গ প্রত্যঙ্গ জনিত রোগ বিচার করতে হলে সেই নির্দিষ্ট অঙ্গ থেকে, যে ভাব থেকে বিচার করা হয় সেইভাবে অবস্থা বিচার করতে হয়। তার সাথে যে গ্রহ দ্বারা সেই রোগ নির্দেশ করে সেই গ্রহের অবস্থাও বিচার করতে হয়। এই বিষয়ে আমি আমার মেডিকেল অ্যাস্ট্রোলজি বিষয়ক ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশনে ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর জ্যোতিষশাস্ত্র শিখতে হলে ঠিকমতো, মানে জ্যোতিষশাস্ত্র ঠিকমতো শিখতে হলে এই বিষয়গুলো, মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি বিষয়গুলো জানা কিন্তু খুবই জরুরি। আমার আজকের এই পুরো আলোচনার নোটস আমি মেম্বারদের জন্য কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, মেম্বাররা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি মেম্বার হতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করুন, করে মেম্বারশিপ নিন। ন্যূনতম যে অ্যামাউন্ট আছে সেটা নিন, 3টে স্তর আছে, যেটা সবচেয়ে কম অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের মেম্বারশিপ নিন, তাহলেই কিন্তু আপনি সমস্ত নোটস পেয়ে যাবেন। আমি সমস্ত মেম্বারদের জন্যই এই নোটসটা লাগি, এই নয় যে আমি হায়ার লেভেলের মেম্বারদের জন্য নোটসগুলো দিই। আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।